আপনার প্রশ্নের দ্বিতীয় অংশ ছিল যে একজন সেলসম্যান কি করে বুঝবে যে সে ঠিক কোম্পানিতে আছে কিনা। আগে কিন্তু যেটা বলার বলে ফেললাম যে তার ওই পেশাটা ভালো লাগার ব্যাপার আছে, এখন ধরে নিচ্ছি তার পেশাটা ভালো লাগছে, কিন্তু ভালো লাগছে ঠিক আছে, কিন্তু এই কোম্পানিতে থাকা উচিত কিনা, এখানে কয়েকটা জিনিস দেখতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে কোম্পানিতে ক্যারিয়ার গ্রোথ আছে কিনা। ওকে। অর্থাৎ আমি টেরিটরি অফিসার হিসেবে যোগ দিয়েছি, কিছু লোক আছে আমার উপরে বস, রিজনাল এরিয়া ম্যানেজার, তার উপর আছে রিজনাল ম্যানেজার, তার উপরে আছে হেড অফ সেলস বা আঞ্চলিক ম্যানেজার, অনেক রকম পজিশন আছে। এখন কোম্পানি ওই পজিশনগুলো খালি হলে ভেতর থেকে প্রমোট করছে নাকি বাইরে থেকে লোক নিচ্ছে, ম্যাক্সিমাম তো ভেতর থেকে প্রমোট করে। তাহলে ওই কোম্পানিতে চাকরি করা যেতে পারে। কিন্তু এমন কিছু কোম্পানি আছে যারা কখনোই ভেতরের লোককে প্রমোট করে না, ও। মানে বাইরের লোক থেকে এনে ডাইরেক্ট বসায় দেয়। তাদের ম্যানেজমেন্টের ভাষ্য হচ্ছে আমার লোকগুলা অতটা ক্যাপাবল নয়, এন্ট্রি লেভেলে ঠিক আছে বা অফিসার থেকে সিনিয়র অফিসার পর্যন্ত ঠিক আছে, বাট এরিয়া চালানোর মতো ক্যাপাসিটি নাই। তখন তারা করে কি, বাইরে থেকে লোক নিয়ে আসে বেশি বেতন দিয়ে, এবং আনার কারণে দুইটা ঘটনা ঘটে। একটা হচ্ছে যেই লোকগুলো এই প্রতিষ্ঠানে রয়ে গেছে তারা প্রমোশন না পেয়ে ডিমোটিভেটেড হয়ে যায়, আর বাইরের লোকটাকে মানে এরা কোঅপারেশন ঠিক মতো করে না, সহযোগিতা ঠিক মতো করে না, দুই দিকে লস। তবে আবার এটাও ঠিক যে সব প্রমোশনও ভিতর থেকে হতে হবে, এটাও আমি একমত না। 10 to 12%, ম্যাক্সিমাম 15% নিউ ব্লাড অলওয়েজ ইনজেক্ট করতে হবে, তাহলে তো এক্সপেরিয়েন্স নাইলে এক্সপেরিয়েন্স হবে না বা নতুন নতুন ভালো আইডিয়া আসবে না। কিন্তু 100% বাইরে থেকে আনা এটা একটা ভুল। আমি আপনাকে আরো একটু সহজভাবে বুঝাই বলি। কোনো একটা কোম্পানি যখন প্রথম যাত্রা শুরু করে, একটা উদ্যোগ, তখন আপনার ম্যানেজারও বাইরে থেকে আসবে, অন্য কোম্পানির অভিজ্ঞতা সম্পন্ন, এটা ঠিক আছে। কিন্তু 10 বছর কোম্পানি রান করে ফেলেছে, এরপর যদি কোম্পানিকে বাইরে থেকে ম্যানেজার নিতে হয়, মানে তার নিজের এতগুলো লোকের মধ্যে একজনও ম্যানেজার হওয়ার মতো যোগ্যতা হয়নি, তাহলে ওই কোম্পানির প্রবলেম আছে। এক্স্যাক্টলি, মানে কোম্পানি গ্রো করতে পারে না। ইয়েস, আমি আবারও বলছি 10 বছর পার হয়ে গেছে, তখনও ডাইরেক্ট বাইরে থেকে ম্যানেজার হায়ার করতে হচ্ছে, লাগলেই বাইরে থেকে হায়ার করতে হচ্ছে, ভিতরে একজনও হয় নাই, এটা কোম্পানির প্রবলেম। রাইট। কোম্পানি 20 বছর পার হয়ে গেছে, তারপরও বাইরে থেকে জিএম হায়ার করতে হয়, এটা কোম্পানির প্রবলেম, ম্যানেজমেন্টের প্রবলেম। এই কোম্পানিগুলো এখন যত হাজার কোটি টাকার ব্যবসায় করুক, টিকবে না, টিকবে না, টিকবে না। আমি আজকে আপনি যদি সুযোগ দেন, বাংলাদেশের মানে কর্পোরেট দেশীয় কোম্পানিগুলো যে কতটা নড়বড় অবস্থা আছে, এটা নিয়ে কিছু আলোকপাত আমি শেষের দিকে করব, যদি আপনি সুযোগ দেন, রিয়েলিটি তুলে ধরবো আমি। আপাতত যেটা বলছি, একজন এমপ্লয়ি কি দেখে বুঝবে যে তার কোম্পানিতে সে চাকরিটা কন্টিনিউ করবে কিনা? প্রথম কথা হচ্ছে ক্যারিয়ার গ্রোথ আছে কিনা, ক্যারিয়ার প্ল্যানিং আছে কিনা। তার প্রমোশন হয়নি ঠিক আছে, কিন্তু তার আশেপাশের কেউ না কেউ প্রমোশন পাচ্ছে কিনা ওকে। নির্ধারিত সময়ের মধ্যে, তাহলে বুঝতে হবে এখানে সুযোগ আছে। হয়তো আমি এখনো যোগ্যতা হয়নি বলে আমার একটু সময় লাগতে পারে, কিন্তু কারোই প্রমোশন হয় না, লাগলেই বাইরে থেকে ম্যানেজার হায়ার হয়, জিএম হায়ার হয়, এজিএম হায়ার হয়, তাহলে ওই কোম্পানিতে বেশি দিন থাকা উচিত। এটা হলো একটা ক্রাইটেরিয়া। 2 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে বেতন দেওয়ার একটা নির্ধারিত ডেট থাকে, সেটা 1 তারিখও হতে পারে, 5 তারিখও হতে পারে, 15 তারিখও হতে পারে, কিন্তু ওই তারিখে দিচ্ছে কিনা। পরপর 3 বার যদি ঘোষিত তারিখ মিস হয়ে যায়, তাহলে ওই কোম্পানিতে বেশি দিন থাকা উচিত না, কারণ ওই কোম্পানি নড়বড়ে অবস্থার মধ্যে চলে যাচ্ছে, এটা ইন্ডিকেশন। 3 নম্বর আমি বলবো, কোম্পানির হেড অফিসের কোনো না কোনো কাজে তো মাঠের লোকরা আসে, তাকে মিটিংয়ে ডাকা হয় বা কোনো কাজে সে আসে, সুযোগ পেলেই হেড অফিসের টয়লেটে ঢুকে যাবে। টয়লেটে গিয়ে যদি দেখে ঝকঝকে তকতকে পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন, তাহলে ওই কোম্পানিতে চাকরি করা যাবে। আর যদি দেখে ওই বদনাটা ফুটা, ট্যাপ দিয়ে ফোটা ফোটা পানি পড়ে নিচে জং ধরে বা আয়রন পরে একটা লালচে হয়ে গেছে, কমরটা মানে দেখেই মানে বমি আসতেছে, তাহলে ওই কোম্পানিতে চাকরি করা যাবে না। আপনি এখন প্রশ্ন করতেই পারেন যে টয়লেট পরীক্ষার সাথে কোম্পানির অবস্থা বোঝার কি অবস্থা? মানে আমি বলতে চাচ্ছি, বিশ্বের একজন অন্যতম ধনী ব্যক্তি হচ্ছে রকফেলার, এবং ওনাকে বলা হয় বিশ্বের প্রথম বিলিয়নিয়ার। আমেরিকার নিউ ইয়র্কে একটা জায়গা আছে রকফেলার সেন্টার, মাঝখানে ওনার একটা মূর্তি আছে, এবং ওই চারপাশে মাঝখানে ফাঁকা জায়গার চারপাশে বিল্ডিং। ধরেন আমি ওই জায়গায় যাওয়ার সৌভাগ্য হয়েছে, কোনটা 80 তলা, কোনটা 90 তলা, কোনটা মানে 100 তলা না, এর নিচে 40 তলা, মানে চারিদিকে তাকালে খালি হাইরাইজ বিল্ডিং। ওই পুরো চত্বরটাই তার ব্যবসা প্রতিষ্ঠান। উনি বিশ্বের এক সময়কার সর্বশ্রেষ্ঠ ধনী ছিলেন। উনার হাজার কোটি টাকার ব্যবসা, কিন্তু উনি নজর দিতেন ছোট ছোট বিষয়ে, মানে উনি বড় কিছু ডিল করছে ওনার লোকজন, কিন্তু ওই ঘরের কোনো একটা ছোট্ট ময়লা পড়ে আছে, এটা নিয়ে উনি রাগারাগি করতেন তার স্টাফদের সাথে, যে এটা ময়লাটা আছে কেন, কিন্তু হাজার কোটি টাকার মালিকের তো ওই ময়লাটার দিকে তাকানোর সময় হওয়ার কথা না। উনার ব্যাপারটা ফিলোসফিটা হচ্ছে যে আমি তো সব দেখতে পারবো না, ছোট ছোট কিছু সিমটম দেখতে পারবো, সিমটম গুলোকে যদি আমি ঠিক করতে পারি, আর এটা যদি ঠিক অটোমেটিক সব ঠিক হয়ে যাবে। আমি কেন টয়লেটকে এত গুরুত্ব দিচ্ছি আপনি বুঝতে পারছেন? যেই কোম্পানির টয়লেট যেখানে সবাইকেই কখনো না কখনো ঢুকতে হয়, ব্যবহার করতে হয়, সেটার দিকেই যদি সবার মনোযোগ না থাকে, তাহলে ওই কোম্পানির অনেকেই অনেক রোল প্লে করছে, নাটক করছে, সিটে বসে অনেক ব্যস্ততা দেখাচ্ছে, কিন্তু আসল কাজ কেউ করছে না। এই জন্য এটা একটা মেজর ইন্ডিকেটর।